নমস্কার। আজ একটা নতুন বিষয় জানাবো আপনাদের। ডিকশনারিতে মূর্খ শব্দের নতুন প্রতিশব্দ। আমার আপনার প্রতিবেশী দেশ যা করছে তাতে ছাড়া তো আর উপায় নেই। ইসলামাবাদ এভাবে চললে ডিকশনারির নতুন সংস্করণে এই বদল তো আসবেই। যা বলবো সত্যি বলবো, আমার প্রতিজ্ঞা। সত্যিটা যে স্বীকার করে সে জীবনে এগিয়ে যায়, আর যারা করে না তাদের হাল হয় ওই পাকিস্তানের মতো। ভাবুন তো, নিজের দেশে মানুষ খেতে পাচ্ছে না, তাদের কিনা যুদ্ধ করার স্বাদ। সোশ্যাল মিডিয়ায় পাক নাগরিকরা কি লিখছেন দেখুন একবার, দেখুন। যুদ্ধ করতে হয় তো 9টার আগে করে নিন, 9:15 থেকে আবার আমাদের গ্যাস থাকে না। পাক নাগরিক লিখছেন, প্রিয় ভারতবাসী, করাচিতে হামলা করতে হয় তো মোবাইল ফোন দেশে রেখে আসবেন। ভাবতে পারছেন একটা দেশের অর্থনীতি কতটা বেহাল হলে সেখানকার মানুষ এসব কথা লিখতে পারে? আর হবে নাই বা কেন? মানুষ তো ও দেশে না খেতে পেয়ে মরছে। 4 জনের একটা সংসার চালাতে ন্যূনতম কত টাকা খরচ হতে পারে? পাকিস্তানের হিসেবটা শুনলে আটকে উঠবেন। সারা দিনের খাবারের জন্য একজন পাকিস্তানিকে কমপক্ষে 923 পাকিস্তানি রুপি খরচ করতেই হবে। 923। ভাবতে পারছেন? 4 জনের সংসার খরচ মাসে কমপক্ষে 3 লাখ পাকিস্তানি রুপি। এর ওপর বাড়ি ভাড়া যদি দিতে হয় খরচ আরো বেশি। আর এই কয়েকদিন আগে রমজান মাসের সময় করাচিতে 1 কেজি মুরগির মাংস বিক্রি হয়েছে 800 পাকিস্তানি রুপিতে। চাল, গম, চিনি সব কিছুর দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষা খাতে জিডিপির মাত্র 1.9% খরচ করে পাকিস্তান। স্বাস্থ্য খাতে খরচ 2.9%। সন্তানের মুখে এক দানা খাবার তুলে দিতে পাকিস্তানের মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন ইসলামাবাদের শখ যুদ্ধ খেলার। বোকা কি আর এদের এমনি এমনি বলা হয়? পেহেলগাঁও হামলার পর হুড়মুড়িয়ে পড়েছে পাক শেয়ার বাজার। পড়েছে মানে ক্র্যাশ করেছে। শিক্ষা নেই তারপরও। গলার শিরা ফুলিয়ে পাকিস্তান ঘোষণা করে দিল ভারতের সঙ্গে সব ব্যবসা বন্ধ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের এর থেকে বড় উদাহরণ আর কি আছে? যদি যুদ্ধ হয় তাহলে যেটা হতে পারে, পাকিস্তান তো আর্থিক দিক দিয়ে এমনি বিপর্যস্ত, একটি ফেল স্টেট যার আর্থিক প্রবৃদ্ধির হার মাত্র 2.6% এই বছর IMF এর অ্যাজাম্পশন অনুযায়ী, এবং বেকারত্বের হার 11.5% পৌঁছে যেতে পারে। যদি যুদ্ধ যায় তাহলে পাকিস্তানের অর্থনীতি আরো বিপর্যস্ত হবে। শিক্ষা থেকে স্বাস্থ্য, পরিসংখ্যান বলছে পাকিস্তানের হাতে হ্যারিকেন, আর সেই হ্যারিকেন ধরানোর মতো জ্বালানি পাওয়ারও আশা দুরস্ত। 2018 সাল থেকে প্রায় 5 বছরের জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ধূসর তালিকায় ছিল পাকিস্তান। সন্ত্রাসে মদতের অভিযোগ ইসলামাবাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দুনিয়া। পাকিস্তানের জিডিপি আর ঋণের অনুপাত প্রায় 70%। রাজস্বের 40 থেকে 50% চলে যায় শুধুমাত্র সুদ দিতে। ঘানা, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ছাড়া অন্য কোনো দেশের এমন বেহাল দশা নয়। মূর্খ না হলে কেউ এই পরিস্থিতিতে প্রতিবেশীর দিকে চোখ রাঙিয়ে তাকাতে যায়? ভাবতে পারছেন? সন্ত্রাসে মদতের অভিযোগ আন্তর্জাতিক মহল থেকে যেটুকু সাহায্য মেলে সেটাও যদি বন্ধ হয়, না খেয়ে মরবে কোটি 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 মানুষ। সে সব দিকে ডোন্ট কেয়ার পাকিস্তানের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কিনা পেহেলগাঁওয়ের হামলাকারীদের বলছেন স্বাধীনতা সংগ্রামী। शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो। নেহাত মূর্খ না হলে এ কথা কেউ বলে? আরে মশাই, ভারতের দিকে পরে চোখ তুলে তাকাবেন, একবার নিজেদের দিকে দেখুন, হালটা দেখুন। খালি পেটে আপনাদের সেনা যুদ্ধটা করবে কি করে? শুরুতেই আজ বলেছিলাম অভিধান বদলের কথা। যা দেখছি এবার নতুন প্রবাদও তৈরি হবে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কথাটি সবাই জানি।
এবার যা হালচাল দেখছি কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের কাশ্মীরের স্বপ্ন দেখাটাও প্রবাদ হিসাবেই প্রমাণিত হলো বলে। মূর্খামির যে কত বেমিসাল নজির, কত নজির তৈরি করবে আমাদের প্রতিবেশী দেশ, যত দেখছি তত অবাক হচ্ছি। শুরুতেই বলেছিলাম মূর্খ কারা, এবার বলবো তাদের মূর্খামি ঠিক কত প্রকার ও কি কি। পহেলগাঁও হামলার পরে ইসলামাবাদের গালে কূটনৈতিক থাপ্পড় কষিয়েছিল নয়াদিল্লি, সিন্ধু জল চুক্তি স্থগিত করলো। পাল্টা কি করলো পাকিস্তান? সিমলা চুক্তি স্থগিতের হুমকি দিল। সব দেখে আমার কি মনে হয় জানেন? একটাই কথা, নিজের ভালো অতি বড় মূর্খ বোঝে, শুধু পাকিস্তান বোঝে না। সিমলা চুক্তি অনুসারে 1971-এর সংঘর্ষ বিরতির রেখা নিয়ন্ত্রণ রেখার স্বীকৃতি পায়। পাকিস্তানের এই ঘোষণায় আর সেই বাধ্যবাধকতা থাকবে না। পাক অধিকৃত কাশ্মীর নিয়েও ভারতও নিয়ম মানতে বাধ্য থাকবে না। ফলে যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারত চিরকাল নিজের অংশ বলে ভেবেছে, তাতে নির্দ্বিধায় পা রাখতে পারবো আমরা, ভারত। কাশ্মীরের অধিকৃত এলাকা পাকিস্তানের থেকে যে কোনো সময় মুক্ত করবে ভারত। ভারতে সন্ত্রাস চালাতে যে ভূখণ্ডকে পাকিস্তান এতদিন ব্যবহার করেছে তা হাতছাড়া হলো বলে। তখন যেটা আলোচনার সময় আলোচনা করা হচ্ছে যে দরকার পড়লে ভেতরে পিওকের ভেতরে গিয়ে মেরে আসবো। পিওকে তখন থাকবে না, ইট উইল ফর্ম এ পার্ট অফ ইন্ডিয়া, গ্রেটার ইন্ডিয়া। সুতরাং পিওকে টিওকে থাকবে না, ওইখানে গিয়ে মেরে আসবে। সুতরাং সেটা তো কোনো বাধ্যবাধকতা উড়ে গেল আর কি। সিমলা চুক্তির পর আন্তর্জাতিক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হয়। ভারতের কাছে আর সেই বাধ্যবাধকতা থাকবে না। পাকিস্তানের মূর্খামি আরো। সিমলা চুক্তি অনুসারে যুদ্ধে হাতে আসা 13,000 বর্গ কিলোমিটার এলাকা ফিরিয়ে দেয় ভারত। সেই সৌজন্য আর রাখতে হবে না নয়াদিল্লিকে। বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? আসলে মূর্খামি করে ফাঁদে পা দিল পাকিস্তান। আর্থিকভাবে সব হারানো দেশের এই হঠকারী ঘোষণা তাদের কাছে কাশ্মীর এবার স্বপ্নপুরী হয়ে থাকলো, বাস্তব আর নয়। কারণ সামরিক ক্ষমতায় ভারতের কাছে পাকিস্তান নস্যি। সীমান্তে বাড়ছে উত্তেজনা। কাঁটাতারের দুপারেই নিজের নিজের শক্তি ঝালিয়ে নিচ্ছে দুদেশ। আদতে প্রতিপক্ষকে বার্তা দিতে চাইছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্ষোভের আগুনে ফুটছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। প্রতিশোধ চাইছে দেশবাসী। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ইতিমধ্যেই সক্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। রাজস্থানের মরুভূমিতেও শুরু করে দিয়েছে মহড়া। যুদ্ধ কি শুধুই সময়ের অপেক্ষা? উত্তর দেবে সময়ই। তবে সত্যিই যদি যুদ্ধ বাঁধে, তাহলে আদেও ভারতের মোকাবিলা করতে পারবে পাকিস্তান? দুই প্রতিবেশীর সামরিক ক্ষমতার দিকে নজর দিলে উত্তর দেওয়া এতটুকুও কঠিন হবে না। চলতি বছরের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ ভারত। আমেরিকা, রাশিয়া আর চীনের পরেই রয়েছে নয়াদিল্লির নাম। উল্টো দিকে সামরিক ক্ষমতায় পাকিস্তানের স্থান 12 নম্বরে। সেনা থেকে ট্যাঙ্ক সবেতেই পাকিস্তানের চেয়ে কয়েক কদম এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষা অনুযায়ী ভারতের সক্রিয় সেনা 14.5 লক্ষ, পাকিস্তানের সেখানে 6.5 লক্ষ। ভারতের রিজার্ভ ফোর্স 11.5 লক্ষ, পাকিস্তানের 5.5 লক্ষ। ভারতের ট্যাঙ্ক 4201, পাকিস্তানের সেখানে 2627। ভারতের আর্টিলারির সংখ্যা 4075, পাকিস্তানের সেখানে 3291। আকাশ যুদ্ধেও অনেক এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেব বলছে
ভারতের কাছে মোট সামরিক বিমান 2229, পাকিস্তানের সেখানে 1399। ভারতের কাছে যুদ্ধ বিমান 513, পাকিস্তানের সেখানে 328। ভারতের হেলিকপ্টার 80টি, পাকিস্তানের 57টি। জলেও ভারতের মোকাবিলা করার জায়গা নেই প্রতিবেশী পাকিস্তানের। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে 2টি, পাকিস্তানের ভাড়ারে সেখানে 1টিও নেই। ডিস্ট্রয়ারের ক্ষেত্রেও একই অবস্থা, ভারতের কাছে 13টি, পাকিস্তানে 0। ভারতের কাছে ফ্রিগেট 14টি, পাকিস্তানের 9টি। ভারতের করভেট 18টি, পাকিস্তানের 9টি। ভারতের সাবমেরিন সংখ্যা 18, পাকিস্তানের 8। জল, স্থল, আকাশ সব দিকেই দিল্লির চেয়ে আলোক বর্ষ দূরে ইসলামাবাদ। তাই শেষমেশ আরও একটা যুদ্ধ বাঁধলে ফলাফল সেটাই হবে যা হয়েছিল 1947, 65, 71 এবং 99-এ। আর এই শক্তি নিয়েই মুখে বড় বড় কথা, সিমলা চুক্তি বাতিলের দাবি। পাকিস্তান বুঝতে পারছে না ভারত একবার এলওসি পার করলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাদের সন্ত্রাসের সাম্রাজ্য। আমাদেরও একটা অ্যাডভান্টেজ থাকে যে আমরা পাক অকুপাইড কাশ্মীরকে মানছি না, ইট ইজ পার্ট অফ কাশ্মীর। আমি মনে করি যে শুধু পিওকে নিয়ে আমরা টেরোরিজম বন্ধ করতে পারবো না, আমাদের হিট করতে হবে রুট অফ দি টেরোরিজম। রুট অফ দি টেরোরিজম কি? পাকিস্তানের আর্মি অ্যান্ড ISI। এতদিন শুনতাম বোকাদের নাকি কোথায় ভয় বোঝার ক্ষমতা কম। পাকিস্তান দেখিয়ে দিল তারা ঠিক কত বড় বোকা, কারণ পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, পিওকে তো শুধু নয়, পাকিস্তানের বহু ব্যবহৃত সন্ত্রাসের লঞ্চপ্যাড এবার সব গুঁড়িয়ে দেব আমরা। দেখুন, আমরা এখন চাইছি মারের বদলা মার। পর্যটকদের খুনের বদলা জঙ্গিদের খুন, সন্ত্রাসের রক্তচক্ষু উপড়ে ফেলার বদলা শুরু করে দিল ভারত। টের পাচ্ছে এবার সন্ত্রাসের মদতদাতা, নির্লজ্জ, মিথ্যেবাদী, নিজেদের সন্ত্রাসবাদীদের হাতে সঁপে দেওয়া পাকিস্তান। পহেলগাঁওয়ে কাপুরুষোচিত জঙ্গিদের বর্বর হামলার পর থেকেই ক্রোধের আগুনে জ্বলছে গোটা দেশ। বদলা, 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 আর কিচ্ছু নয়, পাল্টা মারে বদলা চাইছি আমরা, যে প্রত্যাঘাত শুরু করলো ভারতীয় সেনা। মারের বদলে ঘরে ঢুকে মার। সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতেই মহড়া শুরু করলো ভারতীয় সেনা। তাতেই থরহরিকম্প নির্লজ্জ মিথ্যেবাদী পাকিস্তান। কিন্তু সন্ত্রাসবাদের লাগাতার মদত দিয়ে আসা পাকিস্তানকে সবক শেখাতে প্রত্যাঘাতই যথেষ্ট। প্রয়োজন এমন আঘাত যা সারা জীবন মনে রাখবে পাকিস্তান, দুবার চোখ তুলে তাকানোর চেষ্টা করবে না ভারতের দিকে। প্রয়োজনে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ধ্বংস করে দেওয়া আমরা আগেও করেছি, কিন্তু এবার আরো পিন পয়েন্টেড, এবার আরো ধ্বংসাত্মক। ধরে নিন গাজায় যেমন হয় ইসরায়েলি হানা, না আমরা হিংস্র নই, আমরা নিরীহ মানুষকে মারতে চাই না, কিন্তু আমরা বদলা নিতে চাই, ঠিক ওই ম্যাগনিটিউডের বদলা। बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পাল্টা বুলেট, ক্ষেপণাস্ত্রে সন্ত্রাসবাদীদের বুলেটের জবাব। প্রত্যাঘাতে মোদির গ্যারান্টির পর বদলা নেওয়া শুরু করলো ভারতীয় সেনা। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को
आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। পেহেলগাঁও জঙ্গি হামলায় স্পষ্ট পাক যোগ। 2 মাস আগে পাক অধিকৃত কাশ্মীরে যায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। ভারতকে টার্গেট করার পরিকল্পনা নিয়ে জৈশ-এ মোহাম্মদ ও লস্করের সঙ্গে বৈঠক করে হামাস জঙ্গি গোষ্ঠী। হামলায় ইসলামাবাদের যোগ স্পষ্ট হতেই প্রত্যাঘাত শুরু করেছে ভারত। ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে, পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম। টার্গেটে নির্ভুল লক্ষ্যভেদ, মুহূর্তে সব ছাড়খাড় করে দেয় প্রিসিশন গাইডেড মিসাইল। হামাসের ঘাঁটি গুড়িয়ে সন্ত্রাসবাদের মজ্জা ভেঙে দিতে গাজায় এই ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে ইসরায়েল। এবার ইসরায়েল থেকে সেই ক্ষেপণাস্ত্র এলো ভারতে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের লাগাতার মদত দিয়ে চলেছে পাকিস্তান। আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের লালন পালন করছে ইসলামাবাদ। পেহেলগাঁওয়ে হামলাকারীদের মদত দিয়ে সমস্ত সহ্যের সীমা পার করেছে পাকিস্তান। আর রেয়াত নয়, পাল্টা বদলায় বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে কি এবার গাজায় ইসরায়েলি হানার কায়দায় পাকিস্তানকে ভারতীয় সেনার সবক শেখানোর সময়ের অপেক্ষা? উত্তরের অপেক্ষায় পেহেলগাঁও থেকে জঙ্গি হামলার পর ক্রোধের আগুনে ফুটতে থাকা ভারতবাসী। কিন্তু সবকটা শেখাবো কিভাবে আমরা? একটু আগে গাজার কথা বলছিলাম, আরো একটা উপায় আছে জানেন তো? মনে করুন ৭১-এর কথা। ৭১-এর যুদ্ধে বীর ভারতীয় সেনার কাছে কিভাবে অপদস্থ হয়েছিল পাকিস্তান, সেই ইতিহাস ওরা ভুলে যেতে পারে, আমরা নয়। আরো একবার ওভাবেই সবক শেখানোর সময় এসে গেছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মাথা নুইয়ে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। প্রায় ৯৩,০০০ পাক সেনা ঢাকায় আত্মসমর্পণ করে। শুধু কি আত্মসমর্পণ? ৭১-এ পাকিস্তানের ১৩,০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ডের দখল নিয়েছিল ভারতীয় সেনা। সেই ইতিহাস ভুলে এখন ভারতের দিকে চোখ তোলার হিম্মত দেখাচ্ছে ইসলামাবাদ। সীমান্তে পাকিস্তানের উস্কানি, ভারতে জঙ্গি অনুপ্রবেশে ইসলামাবাদের হাত নতুন নয়। উরি, পাঠানকোট, পুলওয়ামা, পাক চক্রান্তে বারবার রক্তাক্ত হয়েছে ভারতের মাটি। প্রাণ হারিয়েছেন নিরীহ ভারতীয়রা, শহীদ হয়েছেন বীর ভারতীয় সেনা জওয়ানরা। কাশ্মীরে ফের জঙ্গি ঢুকিয়ে নিরীহ পর্যটকদের প্রাণ কেড়ে এবার নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানকে সবক শেখাবো আমরা। তাহলে আবার ৭১-এর পুনরাবৃত্তি হবে? ফের সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের ভূখণ্ডের দখল নেবে ভারত? ইসলামাবাদ সিমলা চুক্তি স্থগিতের হুমকি দেওয়ার পর দেশে এখন আওয়াজ উঠেছে, পিওকে চাই, পাক অধিকৃত কাশ্মীরের দখল চাই। ৭১-এর স্মৃতি আর পিওকের দিকে নজর। পাকিস্তান সাবধান। এবার আর আলাপ আলোচনার জায়গায় নেই। এবার সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের পর্যায়েও নেই। বিশ্বাস করুন, এই প্রত্যাঘাত অন্যরকম। আর সিন্ধু জল চুক্তি সাসপেন্ড করা তার অন্যতম বড় ইঙ্গিত। এর আগে অনেক কিছু হয়েছে পাকিস্তানের সঙ্গে, কিন্তু সিন্ধু জল চুক্তি বাতিল হয়নি, এইবার হলো। এবার যেভাবে দূতাবাসগুলোতে কর্মী কাটছাঁট, যা যা ইঙ্গিত সীমান্ত এলাকায় হচ্ছে, মহড়া যেভাবে চলছে, তা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের নয়, সরাসরি আরো একটা যুদ্ধের। তার মানে কি কারগিলের পর আরো একটা যুদ্ধ দেখতে পাবো আমরা? নকশা পাল্টে দিতে হবে সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘরের। ফুঁসছে দেশ, জ্বলছে আগুন ভারতীয় সেনার চোখে। অস্ত্রেশন দিচ্ছে ভারতীয় সেনা। রাজস্থান, গুজরাট, কাশ্মীর, পাঞ্জাব সীমান্তে তৎপরতা শুরু।
ভারতীয় নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে আরব সাগর ধরে। ভয়ে কাঁপছে পাকিস্তানের করাচি সহ গোটা সিন্ধ প্রভিন্স। ইতিমধ্যেই পাক জলসীমার কাছে পৌঁছে গিয়েছে আইএনএস বিক্রান্ত। দেশের কোনায় কোনায় পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। হিন্দু মুসলিম নির্বিশেষে একটাই দাবি, পাকিস্তান নিপাত যাক। দেশের একাধিক মসজিদ থেকে উঠল নিন্দার আওয়াজ। কলকাতা সহ একাধিক জায়গায় প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ। উধমপুর এনকাউন্টারে শহীদ বাংলার ঝন্টু আলী শেখের শ্রদ্ধা জ্ঞাপনে বদলার চিৎকার। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। জম্মু কাশ্মীরের রাজ্যপাল ও ডিজিপি নলিন প্রভাতের সঙ্গে বৈঠক করেন, কথা বলেন একাধিক সেনা রেজিমেন্টের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সিজ ফায়ার ক্যান্সেল। কাশ্মীরের লিপা উপত্যকায় রাতে একপ্রস্থ গুলির লড়াই হয়েছে। এরকম একাধিক জায়গায় ভারত ও পাক সেনার মধ্যে থেকে থেকে চলছে গুলির লড়াই। সীমান্ত পেরিয়ে প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। কিন্তু যুদ্ধটা হচ্ছে কিভাবে? কাপুরুষ জঙ্গিদের এই বর্বর হত্যালীলার পাল্টা যদি সত্যি আমরা আরো একটা যুদ্ধ দেখি, তার চেহারা কেমন হবে? দেখুন, আমাদের মানসিকতা এখন এনাফ ইজ এনাফ, পাল্টা ছাড়া আর কিচ্ছু ভাবছি না। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। ফ্রান্স থেকে আরো 26টা রাফাল কিনছে ভারত। ইসরায়েল থেকে এসেছে অত্যাধুনিক মিসাইল। প্রতিপক্ষকে টার্গেট করে ঠিক সেই জায়গায় মারা যায় এই মিসাইল। সন্ত্রাসবাদের ধারক বাহক পাকিস্তানকে সবক শেখাতে কোমর বেঁধে নেমে পড়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করে আগেই জল যুদ্ধ শুরু করেছে ভারত। এবার পুরোপুরি যুদ্ধের মহড়া, যা দেখে ইসলামাবাদ কাঁপছে। মুহুর্মুহ গোলাবর্ষণ, আকাশে যুদ্ধ বিমানের কেরামতি, আকাশপথে সারি সারি যুদ্ধ বিমান। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার বদলা নিতে ভারতীয় বায়ুসেনার মহড়া, যার পোশাকি নাম আক্রমণ। ভারতীয় বায়ুসেনার মহড়ায় হাঁটু কাঁপছে ইসলামাবাদের। পেহেলগাঁও হামলায় নিরীহ নাগরিকদের প্রাণহানির বদলা চাইছে দেশবাসী। সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছে ভারতীয় বায়ুসেনা। মহড়ায় তুখোড় যুদ্ধবিমান রাফাল ও সুখয় 30 MKI স্কোয়াড্রন। আম্বালা ও হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রয়েছে যুদ্ধবিমান। সমতল থেকে পার্বত্য অঞ্চলে আক্রমণের অনুশীলন চলছে মহড়ায়। 2016 সালে ইউরিতে সেনা ঘাঁটিতে হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বদলা নিয়েছিল ভারত। উরি জঙ্গি হামলায় শহীদ হন 19 ভারতীয় সেনা জওয়ান। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুঁড়িয়ে পাল্টা দেয় ভারতীয় সেনা। 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয় হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়ে বদলা নেয় ভারত। পুলওয়ামা জঙ্গি হামলায় 44 জন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাটের মাধ্যমে মিড রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে। এবার অত্যাধুনিক যুদ্ধ বিমানের মহড়া শুরু করেছে বায়ুসেনা, যা উস্কে দিচ্ছে যুদ্ধ প্রস্তুতি। বৈসরন ভ্যালিতে হামলার নেপথ্যেও মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সৈয়দ। একেবারে পাকিস্তানের দুধে ভাতে প্রতিপালিত জঙ্গি নেতার চক্রান্তে প্রাণ হারালেন আমার সহনাগরিকরা, আপনার সহনাগরিকরা, নিরস্ত্র ভারতীয়রা। তদন্তে এবার সামনে আসছে সেই তথ্যই।
পেহেলগাঁওয়ের হামলাকারীরা অধিকাংশই ছিলেন বিদেশি আর তাদের গড়ে পিঠে তৈরির প্রধান কারিগর আর কেউ নয়, গোটা দুনিয়ার চোখে সন্ত্রাসবাদী, মানবতার শত্রু হাফিজ সঈদ, যাকে রাজার হালে নিজের দেশে বসিয়ে রেখেছে পাকিস্তান। পেহেলগাঁওয়ের হামলার দায়ে লস্করে তৈবার ছায়া সংগঠন টিআরএফ। এবার সামনে এমন সব তথ্য যাতে স্পষ্ট এই হামলার গোটা চিত্রনাট্য লেখা হয়েছিল পাকিস্তানে বসে। হামলাকারীদের মধ্যে বিদেশি ছিল, বেশ কিছুদিন ধরে কাশ্মীরে অপারেট করছিল এই মডিউল। সূত্র বলছে এই মডিউলকে সরাসরি অপারেট করত হাফিজ সঈদ আর তার সহযোগী সাইফুদ্দিন। পাক সেনা এবং আইএসআই অস্ত্র দিয়ে এদের মদত করেছে। একেবারে মুম্বাই হামলার মতো নিজের দেশ থেকে প্রশিক্ষিত জঙ্গি পাঠিয়ে আমাদের ভূখণ্ডে রক্তপাত। এত সবের পরেও কোন মুখে সন্ত্রাস যোগের প্রমাণ চায় পাকিস্তান? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হাফিজকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে। ভারত একাধিকবার হেফাজতে চেয়েছে। লোক দেখানো বিচার করে সৈয়দকে জেলে সাজা দিয়েছে পাক আদালত। যদিও আইএসআই এর জামাই আদরে রয়েছে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড। আর কতদিন সন্ত্রাসকে মদত দিয়ে মানবতার অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে থাকবে পাকিস্তান? পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধের দিকে এগোচ্ছে দেশ, আর সেই যুদ্ধে ভারতের পাশে আছে আমেরিকা, পাশে থাকবে ইসরায়েল। রাতেই ভারতের কাছে প্রিসিশন গাইডেড বম্ব পৌঁছে দিয়েছে ইসরায়েল। পাকিস্তানকে একা সামলে দেওয়ার ক্ষমতা রাখে ভারত। তবে আমেরিকা ইসরায়েল পাশে থাকতে আগ্রহী, যেভাবে হামাস বিরোধী অভিযানে ভারত ছিল ইসরায়েলের পাশে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। $140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। আমেরিকার ইসরায়েলের যুদ্ধবিমান ভারতের এয়ারপোর্টে, ভারতের হাতে ইসরায়েলের অস্ত্র। পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এক কাট্টা লড়াই। ভারতকে ইসরায়েল দিয়েছে প্রিসিশন গাইডেড বম্ব বা পিজিএম। একেবারে নির্ভুল লক্ষ্যে টার্গেট ছাড়খাড় করে দিতে পারে এই মিসাইল। ভারতের পিনাকা ওয়েপন সিস্টেম প্রস্তুত। আকাশ মিসাইলের টার্গেট লক পাকিস্তানের একাধিক জায়গায়। বোতাম টিপার অপেক্ষা। ছাড়খাড় হবে সন্ত্রাসের আতুরঘর। স্ট্যান্ড বাই মোডে ভারতের তেজস। ফ্রান্স থেকে আরও রাফাল আসার জন্য রেডি। পাকিস্তানের জন্য আরও খতরনাক ভারতের ঘাতক ইউসিএভি। এই ড্রোন নিমেষে ছাড়খাড় করে দিতে পারে পাক সেনা ঘাঁটিগুলিকে। জল, স্থল, আকাশ সর্বব্যাপী যুদ্ধের জন্য প্রস্তুত ভারত। কখন কোথায় আছড়ে পড়বে ভারতের রোষ, তাই ভেবেই এখন হাঁটু কাঁপছে পাকিস্তানের। কারণ একা ভারতের রক্ষে নেই, সঙ্গে আমেরিকা আর ইসরায়েলের রুদ্ররূপে পুড়তে হতে পারে ইসলামাবাদকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কেন বলছি জানেন? এবার আর সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক নয়, একটা কনভেনশনাল ওয়ার, মানে প্রথাগত যুদ্ধের দিকেই আমরা এগিয়ে চলেছি। লক্ষণ তাই বলছে। পাক নাগরিকদের ভিসা বাতিল আগেই করেছে কেন্দ্র। এবার ওই যে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তা পেরোনোর সময় এসে গিয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন। অমিত শাহ বললেন, খুঁজে খুঁজে পাকিস্তানি বা পাক নাগরিকদের বের করুন, চিহ্নিত করুন, তাদের দেশ থেকে বের করার প্রক্রিয়া শুরু করে দিন। দেশে ফেরানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।
পহলগাঁওয়ে জঙ্গি হানা, ওয়েস্টার্ন উপত্যকায় রক্ত সিন্ধু, গুলিতে ঝাঁঝরা 26 জন। বর্বরোচিত এই হামলার নেপথ্যে যে পাকিস্তান, হামলার পরেই তা স্পষ্ট। আর তারপরে একের পর এক কড়া পদক্ষেপ ভারতের। সব পাকিস্তানি ভিসা বাতিল করা হয়েছে, পাকিস্তানিদের ফিরে যাবার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কিন্তু সেটা যে শুধু নির্দেশ নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কড়াকড়িভাবে কার্যকর করতে যে চায় নয়াদিল্লি, তা আরও স্পষ্ট হলো বৃহস্পতিবার। এবার প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাকিস্তানিদের দেশে ফেরানোর নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি রাজ্যে কতজন পাক নাগরিক রয়েছে সেই নাগরিকদের চিহ্নিত করে তাদের দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য। অর্থাৎ দেশে যাতে একজনও পাকিস্তানি নাগরিক না থাকে তা নিশ্চিত করতে চাইছে মোদী সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের সার নির্দেশ, রাজ্যে কত পাকিস্তানি আছে চিহ্নিত করতে হবে, পাকিস্তানিদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই বিহারের পাটনায় 27 জন পাকিস্তানি চিহ্নিত হয়েছে। তারা কেউ চিকিৎসার জন্য এসেছিলেন, কেউ ব্যবসার কাজে। ওই 27 জনের ভিসা বাতিল হয়েছে। অবিলম্বে তাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, না ফিরলে গ্রেফতারও করা হতে পারে। ইতিমধ্যেই পাটনায় 27 জন পাক নাগরিককে নোটিশ পাঠানো হয়েছে যাতে তারা অবিলম্বে ভারত ছাড়েন। অর্থাৎ স্পষ্ট বার্তা নয়াদিল্লি, অনেক হয়েছে, আর বরদাস্ত নয়। এবার মারের বদলে পাল্টা মারের প্রস্তুতি জোর কদমে। তারই অঙ্গ হিসেবে পাকিস্তানিদের ফেরানোর তোড়জোড়। যদিও রাজ্যের পুরমন্ত্রীর দাবি, বিদেশিদের ফেরানোর দাবি কেন্দ্র। যদি কোনো বিদেশি ভারতবর্ষে ঢুকে আসে, ছাড়া যদি কোনো হয়, যেটাকে ওরা বলে ঘুষপেটিয়া, তাহলে সেটারও আইডেন্টিফাই করে তাকে ধরার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের কোনো ব্যাপার না, এটা ইজিলি কেন্দ্রীয় সরকার করতে পারে যদি তার এফিসিয়েন্সি থাকে। আর এ বিষয়ে রাজনৈতিক বিবৃতি কেউ কেউ দিয়ে থাকতে পারে, তবে আমরা এটা আশাবাদী যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যই এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে থাকবে। পহলগাঁও হামলার পরই তড়িঘড়ি কাশ্মীরে উড়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। নয়াদিল্লি ফিরেও একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন শাহ। এবার পাকিস্তানিদের এক এক করে খুঁজে খুঁজে দেশে ফেরাতে মরিয়া মোদী শাহ। আটারি বর্ডারে পাকিস্তানে ফেরত যাওয়ার ভিড়। বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের নাগরিকরা তারা পাকিস্তানমুখী। ভারত সরকার চাইছে যে কজন পাকিস্তানের নাগরিক ভারতে রয়েছে তারা অতি দ্রুত ফিরে যায়। এই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। উধামপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলী শেখ নিহত। নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু। ভারতীয় সেনার প্যারা কমান্ডো ছিলেন ঝন্টু। জম্মু সেনা হাসপাতালে তাকে সেনার পক্ষ থেকে গান স্যালিউট দেওয়া হয়। পহলগাঁওয়ে জঙ্গিদের রক্ত স্নান, পর্যটকদের মৃত্যু মিছিল, তারপরে শুরু হয় পাল্টা আক্রমণের তোড়জোড়। বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায়, তারপরে অভিযান। আর সেই অভিযানে গিয়েই জঙ্গিদের বুলেট ঝাঁঝরা করে দেয় ঝন্টু আলী শেখকে। ঝন্টু এ রাজ্যের নদিয়ার তেহট্টের বাসিন্দা। তেহট্টে নতুন করে বাড়ি তৈরি করেছিলেন ঝন্টু, কিন্তু সেই বাড়িতে আর থাকা হলো না। তার আগেই সব শেষ। বাড়ির সামনে ছবিতে মালা দেওয়া, গোটা গ্রাম শোকস্তব্ধ। কাশ্মীরে শহীদ যে জওয়ান ঝন্টু আলী শেখ দেশের জন্য প্রাণ দিয়েছে, তারই কিন্তু এই গ্রামে বাড়ি। গ্রামের যে সন্তান হারিয়েছেন সেই শোক কিন্তু এখনো ভুলছেন না। ঝন্টুর বাড়িতে বৃদ্ধ অসুস্থ মা বাবা, ছেলের এমন পরিণতিতে কেঁদে আকুল বাবা।
শাস্তি দ্বারা যে আমার যে ছেলের সন্তান কোল খালি করে দিয়ে চলে গেল, আমাদের মা অসুস্থ, আমি অসুস্থ, আমার বলতে কিছু নেই, বলে হাত আর পা। আমার ছেলে আমাকে ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো। ঝন্টুর এক ছেলে এক মেয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না ঝন্টুর স্ত্রী। প্রথমে খবর দেওয়া হয়েছিল গুলি লেগেছে, তখনও ভাবেননি এভাবে চলে যাবেন স্বামী। কি জানাবে, গুলি লেগেছে এটা জানিয়েছিল, কাদের উপর লেগেছে বলেছিল, বলতে ঠিক হয়ে যাবে। আমি পরে ইউটিউবে বার করে আবার আধ ঘন্টা ছবি দেখেছি। এদিন ঝন্টুর বাড়িতে যান প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, পরে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুই নেতাই পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। দেশের জন্য প্রাণ দেওয়া ঝন্টুকে ইতিমধ্যেই শ্রীনগরে এসে শ্রদ্ধা জানিয়েছে সেনা, কিন্তু কোনো কিছুতেই বাড়ির ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। এদিকে আরেক কাণ্ড দেখুন, 48 ঘন্টা পার, এখনো পাকিস্তানি আটকে বাঙালি জওয়ান, এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার, কবে কিভাবে মুক্তি পেয়ে ঘরে ফিরবে ছেলে, তারই অপেক্ষায় রিসরায় পূর্ণমের পরিবার। পহেলগাঁওয়ে রক্ত স্নান করেছে জঙ্গিরা। জঙ্গি হানার পর ভারত পাক যুদ্ধ আবহ, তার মধ্যেই পাকিস্তানের হাতে আটক এক বাঙালি বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে যাওয়ায় পাক রেঞ্জার্সের হাতে আটক হুগলির পূর্ণম কুমার সাউ। পূর্ণমের রিষ্টার এফটিসি মুখার্জি স্ট্রিটের বাড়িতে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তান। পাক রেঞ্জার্সের হাতে এখনো পর্যন্ত বন্দি বিএসএফ এর কনস্টেবল হুগলির বাসিন্দা পূর্ণম কুমার সাউ, তার গোটা পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার ছেলে, তার বৃদ্ধ বাবা মা, তারা বারবার করে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছে যে যাতে যত দ্রুত সম্ভব তাদের ছেলেকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। সকালে ওর মা ফোন করছে, রিং হচ্ছে, কেউ তুলছে না। তারপরে আমাদের সন্দেহ করছি কি ব্যাপার হলো, আমাদেরকে জানালো কি ব্যাপার পূর্ণম কুমার সাউ ও পাকিস্তান ওকে अरेस्ट করে নিয়েছে। हम सरकार के पास ये बोलते हैं हम लड़का दिन तो समाज सेवा किया है, हमारा लड़का सुरक्षा अपना घरे आ जाओ हमारा सामने। গত 18 বছর ধরে বিএসএফ এ কর্মরত পূর্ণম বর্তমানে পাঞ্জাবে পোস্টিং। সেখানেই জালক সীমান্তে পাহারার সময় ভুল করে সীমান্ত পেরিয়ে যান, তারপরেই আটক। ঠিক কি ঘটেছিল? বিএসএফ সূত্রে খবর, পাঞ্জাবের জালক বর্ডার আউটপোস্টে ডিউটি ছিল পূর্ণমের। বুধবার সকালের দিকে সীমান্তে এক কৃষক জমিতে কাজ করতে যান। কৃষকরা কাজ করার সময় পাহারায় থাকে বিএসএফ জওয়ানরা। ওই কৃষকের সুরক্ষার জন্য পাহারায় ছিলেন পূর্ণম। সেই সময় একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ওই এলাকা ছিল পাকিস্তানের সীমান্তের ভেতরে। সীমান্ত নির্ধারক কোনো নিশানা না থাকায় বুঝতে পারেননি পূর্ণম। এরপরেই পাক রেঞ্জার্স তাকে আটক করে নিয়ে যায়। সীমান্তে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। স্থানীয় স্তরে ফ্ল্যাগ মিটিং করে তা মিটিয়ে নেওয়া হয়, কিন্তু পহেলগাঁওয়ের প্রেক্ষিতে পরিস্থিতি এখন আলাদা। বিএসএফ সূত্রে খবর, এই পরিস্থিতিতে ফ্ল্যাগ মিটিংয়ে সাড়া দিচ্ছে না পাকিস্তান। যেহেতু পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক কড়া পদক্ষেপ নিয়েছে এবং তার জেরেই কিন্তু এই জওয়ানকে মুক্তির বিষয়ে গড়িমসি করছে। তবে শুক্রবারই বিএসএফ এর তরফে পূর্ণমের স্ত্রী রজনী সাউকে ফোন করা হয়। জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়েছে, তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানানো হচ্ছে। বিএসএফ হেডকোয়ার্টার দিয়ে ফোন এসেছিল, ওনার মিসেসের নাম্বারে ফোন এসেছিল, বলেছে যে ফ্ল্যাগ মিটিং হয়ে গেছে, পূর্ণম কুমার সাউ মানে ছাড়া হয়ে যাবেন বা এইভাবে কিছু বলেছে। আশ্বাস দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। বৃহস্পতিবারই পূর্ণমের বাড়িতে যান স্থানীয় বিজেপি নেতারা। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার পূর্ণমের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কিন্তু যতক্ষণ না ছেলে ঘরে ফিরছে স্বস্তি পাচ্ছে না পূর্ণমের পরিবার। পহেলগাঁওয়ের হত্যালীলার শোকে গোটা দেশ স্তব্ধ। প্রত্যাঘাতের দাবি তো জোরালো হচ্ছেই। কয়েকদিন আগেও ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে যারা পথে নেমেছিলেন, এই শুক্রবার তারাই সরব হলেন সন্ত্রাসের বিরুদ্ধে।
স্লোগান উঠল স্বদেশের। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা ডেকেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। হাইকোর্ট, সেনা অনুমতি দেয়নি। দেশের পরিস্থিতির দিকে তাকিয়ে এবার সিদ্ধান্ত থেকে সরলেন উদ্যোক্তারাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 দিনের জন্য আমরা ব্রিগেডকে এখন স্থগিত রাখছি। আগামী কোন ডেটে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি, আগামী কোন ডেটে করা যায়। তাহলে কি ঝাঁজ কমছে ওয়াকফ আন্দোলনের? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে আপাতত বড় কর্মসূচি নয়, দেশ জুড়ে ছোট ছোট বিক্ষোভ করবেন তারা। একই সঙ্গে 30 এপ্রিল সারা দেশে আলো নিভিয়ে হবে প্রতিবাদ। ব্রিগেড ময়দান ব্যবহারে সেনা আপত্তির পর আদালতে ছোটে রাজ্য ওয়াকফ বাঁচাও কমিটি। দেশের সার্বিক পরিস্থিতি বিচার করে আগামী 7 দিন ব্রিগেড সভা স্থগিতের নির্দেশ দেয় হাইকোর্ট। প্রতিদিনের মতোই কিছু খবর জমিয়ে রেখেছি, এক ঝলকে দেখাবো বলে। পাকিস্তানকে জলে মারবে ভারত। সিন্ধু নদ থেকে 1 ফোঁটাও জল নয়, বাঁধের বহন ক্ষমতা বাড়ানো হবে। সারসংঘে বৈঠকে হুঙ্কার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। পহেলগাঁও প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের বড় পদক্ষেপ, সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অমিত শাহর। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ, অবিলম্বে ফেরত পাকিস্তানে। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই প্রত্যাঘাত, পহেলগাঁওর হামলাকারী জঙ্গিদের বাড়িতে বিস্ফোরণ। আসিফ শেখের বাড়ি ধ্বংস, উঠল আনন্দনাগে জঙ্গি আদিল ঠোকরের বাড়িও। বড়সড় সাফল্য সেনার, খতম লস্কর কমান্ডার। বান্দিপোরার বাজিপোরা জঙ্গলে বাহিনীর অভিযান। কাশ্মীরের বান্দিপোরায় নিয়ন্ত্রণ রেখার অদূরে তল্লাশি, খতম পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করের কমান্ডার আলতাফ লাল্লি। এবার ঘরে ঢুকে মারার পালা। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতেই ভারতীয় সেনার মহড়া শুরু। রাজস্থান, গুজরাট, কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে তৎপরতা শুরু। পাকিস্তান নিয়ে যে গরমাগরমি চলছে, প্রকৃতির গরমও যেন তার সঙ্গে পাল্লা দিচ্ছে। আর এই গরমে হাঁফ ছেড়ে বাঁচতে অবস্থানের সিদ্ধান্ত থেকে সরলেন এসএসসির চাকরিহারা প্রতিবাদীরা। সল্টলেক ছেড়ে এখন শহীদ মিনার, সংখ্যায় অনেক কম। 5 দিনের মাথায় অবস্থানের ঠিকানা বদল করলেন চাকরিহারারা। এদিকে স্কুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এসএসসির তালিকায় নাম থাকা শিক্ষক শিক্ষিকারা। যদিও গরমের ছুটিতে ফের শুরু হবে তাদের আন্দোলন। 5 দিনের মাথায় সল্টলেকের এসএসসি ভবন থেকে সরল চাকরি হারাদের অবস্থান। এবার থেকে তাদের আন্দোলনের ঠিকানা ধর্মতলার শহীদ মিনার। শুক্রবার এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা জানায় যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ। তারপরেই স্বাভাবিক হয় গাড়ি চলাচল। এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করে দিলেন যোগ্য চাকরিহারারা। তাদের বক্তব্য যে তাদের আন্দোলন চলবে, তবে এই মুহূর্তে এসএসসির সামনে থেকে তারা আন্দোলন তুলে নিচ্ছেন। তারা আন্দোলন চালাবেন শহীদ মিনারের সামনে। যেই মুহূর্তে তারা আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করলেন, সাথে সাথে কিন্তু পুলিশ গাড়ি চলাচল চালু করে দিল। এসএসসি ভবনের সামনে থেকে করুণাময়ীর দিকে কিন্তু গাড়ি চলা শুরু হয়ে গেল। এরই মধ্যে স্কুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এসএসসির তালিকায় যাদের নাম রয়েছে আপাতত তারা স্কুলে ফিরছেন। 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি, তাই দিন দুয়েক ক্লাস করানোর পর আবার রাস্তাতেই ফিরবেন আন্দোলনকারীরা। যেহেতু কোর্ট আমাদেরকে একটা রিলিফ দিয়েছে, এই কারণেই রিলিফ দিয়েছে যে আমরা স্কুলটা চালাবো, স্কুলগুলো চলছে না। তো সেখান থেকে আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও স্কুলটাকেও দেখা উচিত। যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকা, আমাদের কিন্তু কোথাও না কোথাও একটা রেসপন্সিবিলিটি থাকে আমাদের স্কুলের প্রতি এবং স্টুডেন্টদের প্রতি। তো তাদের কথা মাথায় রেখে আমরা যে 2-3 দিন বাকি আছে, আমরা এই 2-3 দিন স্কুল করব এবং আগামী যে ছুটি আছে, ছুটিতে কিন্তু আমরা আমাদের ধর্ণা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার এসএসসি ভবনের বাইরে ধর্নায় বসেন চাকরিহারারা। এর ফলে ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ বেশ কয়েকজন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের কথা জানিয়ে তালিকা প্রকাশ করেনি এসএসসি। এর পরিবর্তে ডিআই অফিসে যোগ্যদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ডিআই অফিসে পাঠানো সেই তালিকাতেও একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম নেই। তাদের নাম প্রকাশের দাবি জানিয়ে এসএসসিকে 2 দিনের সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক সহযোদ্ধার তাদের নাম আসেনি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্যাটাগরিতে, এবং যেখানে হচ্ছে কি যে যাদের নাম আসেনি বলে স্কুল থেকে এবং ডিআই অফিস থেকে প্রচণ্ড রকমভাবে অসহযোগিতা করছে। তাদেরকে 2 দিনের আমরা সময়সীমা বেঁধে দিলাম যে এই 2 দিনের মধ্যে, এই সময়সীমার মধ্যে তারা যেন এই যে লিস্ট সেইটাকে যেন সংশোধন করে।
তাদের দাবি অনুযায়ী তালিকা সংশোধন না হলে সোমবার বিকাশ ভবন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। আর সব শেষে বড়জোড়ার বিধায়ক বড় মুখ করে যা বললেন তা বলতেই হবে, না হলে সত্যি সম্পূর্ণ হবে না। কি বললেন? দলের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন। মুখ খুলেই দলের অস্বস্তি দ্বিগুণ তিনগুণ না 10 গুণ বাড়িয়ে দিলেন। কোন দলের? শাসক দল তৃণমূলের। বাঁকুড়ার বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় দলীয় মঞ্চে সভা করছিলেন, সেখানেই বললেন তৃণমূল কারো বাবার জমিদারি নয়, যারা কিছু পায়নি তারা দলের কথা ভাবছে, অথচ যারা পেয়েছে তারা আরো বেশি চাইছে। বিধায়কের মন্তব্য নিয়ে তৃণমূল কিছু বলতে চায়নি, স্বাভাবিক, কিন্তু বিরোধীরা এই তো সুযোগ, বলা ছাড়ে। বছর ঘুরলেই বিধানসভার ভোট, তার আগে মুখ খুলে দলের অস্বস্তি বাড়ালেন বাঁকুড়ার বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের কৃষক সম্মেলনে যোগ দেন বিধায়ক। মঞ্চে দাঁড়িয়ে দলের একাংশের বিরুদ্ধেই সরব হন অলোক মুখোপাধ্যায়। দলের নেতা কর্মীদের একাংশের লোভ বেড়ে গিয়েছে বলেও দাবি করেন বড়জোড়া তৃণমূল বিধায়ক। যারা কিছু পায়নি তারাই দলটার কথা ভাবছে, আর যারা পেয়েছে তারা বলছে আরো দাও আরো দাও আরো দাও, তাহলে অন্য কোথাও যাবো, এইরকম চিন্তা ভাবনা চলছে। তৃণমূল বিধায়কের মুখেই তৃণমূলের একাংশের নিন্দা। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়লেও মন্তব্যে অনড় অলোক মুখোপাধ্যায়। যারা কিছু পায়নি তারা দলটা খুব সুন্দরভাবে করছে, আর একটা টিম আছে, খুব পরিষ্কার টিম, যেটা আপনি ধরতে পারবেন না, আমি ধরতে পারবো না, শুধু কানে ভেসে আসবে এই দলের দু এক জায়গায় বদনাম করবে। বিধায়কের মন্তব্য নিয়ে তৃণমূল কিছু বলতে না চাইলেও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। না না, এর কোনো উত্তর দেবো না, উনি ওনার ব্যক্তিগত মত, এটা নেই। এইটার বক্তব্য অলোকদা দিয়েছে, অলোকদাই এর জবাব দিতে পারবে। যারা চাওয়া পাওয়া বেশি করে, যারা ধান্দাবাজি বেশি করে, তারা যখন রাজনীতির নেতা হয়ে যায় তখন অন্য কারোর ঘাড়ে দোষ চাপাতে চায়। সব মিলে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দিলেও অলোক মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়ে অস্বস্তি এড়াতে পারছে না তৃণমূল কংগ্রেস। সত্যি বলা কোনো অবস্থায় বন্ধ হবে না, কারণ কাউকে তুষ্ট করার দায় আমার নয়। যা বলবো সত্যি বলবো, আবার আগামী কাল রাত 9টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।